শুভ বিকেল সবাইকে। আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 3 আমরা যে লেকচারটা দেখব সেটা হয়তো সবাই দেখতে পাচ্ছি। আজকে একটু জানার চেষ্টা করব অ্যাবাউট ডাইস এন্ড ডাইং সম্পর্কে। তো ডাইস এন্ড ডাইং সম্পর্কে জানতে হলে অবশ্যই জানবো। তো তার আগে আমাদের একটু ইন্ট্রোডাক্টরি বলি যে আমরা দুটি ক্লাসিফিকেশন করে নিচ্ছি এখানে। একটা হচ্ছে ন্যাচারাল ডাইস এন্ড ডাইং আর একটা হচ্ছে সিনথেটিক ডাইস এন্ড ডাইং। তো সিনথেটিক ডাইস এন্ড ডাইংটার সাথে আমরা অনেকটাই পরিচিত, ন্যাচারালটার সাথেও পরিচিত কিন্তু সেভাবে হয়তো না। সো আজকে একটু আমরা ন্যাচারাল ডাইংটা সম্পর্কে জানবো, তারপরে সিনথেটিকটা সম্পর্কে জানবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ যে দিস আর দ্য সোর্স অফ দ্য ন্যাচারাল ডাই, অর্থাৎ এই জায়গাগুলো থেকে বা এই সোর্স গুলো থেকে আমরা ডাইটাকে কালেক্ট করতে পারি। সো ফার্স্ট অফ অল যদি আমরা বলি ডাইয়ের সংজ্ঞা জানতে চাই, তাহলে ডাই বলতে কি বোঝাচ্ছে? যে ডাই ইজ ডিফাইন্ড এজ দ্য কম্পাউন্ড হোয়াইজ কন্টেইনিং ক্রোমোফোর এন্ড এক্সোক্রোম। আমরা পড়েছি গত ক্লাসে গ্রুপস called dye and chromophore group is responsible for color their nature and exochromo is responsible। অর্থাৎ আমার কি সিলেক্টিভ রিফ্লেকশনের জন্য অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন যে ঘটাতে পারবে, যে বস্তুটি ঘটাতে পারবে তাকে আমরা ডাই বলছি। তো টাইপস অফ ডাই আমরা দুই প্রকার দেখি, সেটা হচ্ছে ন্যাচারাল ডাইস এবং সিনথেটিক ডাইস। দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে যেটা রয়েছে এটা পরিচিত ফুল ফল এগুলো থেকে দেখতে পাচ্ছ দিস ন্যাচারাল ডাইস এন্ড সিনথেটিক ডাইস। আমাদের খাবারে বা এগুলোতে কিন্তু ন্যাচারাল ডাইস দেওয়ার কথা বা ন্যাচারাল ডাইস দেওয়ার নিয়ম, কিন্তু আলটিমেট আমাদের তো ফেব্রিক ডাইসই খাওয়ায়। তো যাই হোক, তাহলে ন্যাচারাল ডাইস তারাই যারা নেচার থেকে আমরা কালেক্ট করছি। সিনথেটিক ডাইস গুলো নেচার থেকে হয় কিন্তু সেগুলোকে সিনথেসাইজ করে মডিফাই করে চেঞ্জ করা হয়। সো ন্যাচারাল ডাইস আর কি, আর ন্যাচারাল ডাইসটা হচ্ছে যেটা আমরা কি সরাসরি নেচার থেকে কালেক্ট করব, কোনো অর্থাৎ মডিফিকেশনে যাব না। বলেছে ন্যাচারাল ডাইস আর ডাইস অর কালারেন্ট ডিরাইভ ফ্রম প্লান্টস, ইন্ট্রোভার্টস অর মিনারেল, অর্থাৎ যে কোনো ন্যাচারাল উপাদান থেকে হতে পারে। দ্য মেজরিটি অফ দ্য ন্যাচারাল ডাইস আর ভেজিটেবল ডাইস, মানে প্লান্ট সোর্স থেকে, যেমন রুটস, বেরিজ, বার্ক, লিভস, উড, এগুলো থেকে। অ্যান্ড বায়োলজিক্যাল সাসেস ফাঙ্গাল অ্যান্ড লিচেস, কিছু ব্যাকটেরিয়া রয়েছে তারা। ফর এক্সাম্পল যেমন মুরিক স্নেইল, পার্পল যেটা শামুক, ঝিনুক, ক্যাটাচু আর ক্যাটাচু ট্রি, এগুলো থেকে সাধারণত আমরা ডাইগুলো পেয়ে থাকি, ন্যাচারাল ডাইগুলো। সো ন্যাচারাল ডাইস আর অফেন negatively charged, definitely, and positively charged natural dye also exist but are not common. So in other words, the colored part of the molecule is usually the anion. So simply আমরা ন্যাচারাল ডাইস এর ক্ষেত্রেও আমরা বলছি যে ম্যাক্সিমাম ডাইস গুলি অ্যানায়নিক, অর্থাৎ নেগেটিভ চার্জ ধারণ করে। পজিটিভ বা ক্যাটায়নিক যে নেই এমনটা কিন্তু নয়, আছে। সো it is a whole molecular charge and but no means or natural request use the modern। তো কিছু কিছু ডাইসের ক্ষেত্রে আমরা যেহেতু ন্যাচারাল ডাইসের ফাইবারের প্রতি সাবস্টেন্টিভিটি কম বা অ্যাফিনিটি কম, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় সাধারণত এক্সট্রা অক্সিলারি কেমিক্যাল, যেমন মডার্ন বা এই ধরনের কিছু। সো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বিটের ছবি, হয়তো তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই সালাদ হিসেবে খাও বা রান্না করে খাও, অনেক ভাবেই খাও। তো ন্যাচারাল ডাইসটা তাহলে কি হচ্ছে? যে নেচার থেকে, নেচারের যে কোনো সাবস্টেন্স থেকে আমরা যখন ডাইটাকে কালেক্ট করব, কোনো কেমিক্যাল চেঞ্জ না করি, তখন সেটাকে আমরা ন্যাচারাল ডাইস বলছি। তো ন্যাচারাল ডাইসের বিভিন্ন প্লান্ট বেস হতে পারে, ভেজিটেবল বেস হতে পারে, এনিম্যাল বেস হতে পারে। হ্যাঁ, ওকে। তো চলো আমরা একটা তথ্য জানলাম যে ন্যাচারাল ডাইস গুলো ম্যাক্সিমাম সাধারণত নেগেটিভ চার্জ। আর ন্যাচারাল ডাইস গুলো সাধারণত যেগুলো আমার ন্যাচারাল ফাইবার আছে সেগুলোর প্রতি কি বলবো, অ্যাট্রাকশন শো করে বা অ্যাফিনিটি শো করে। ওকে, সো ন্যাচারাল ম্যাটেরিয়ালস টু ইউজ ফর ডাই, কি কি ম্যাটেরিয়ালস আসলে ইউজ করা হয় আমরা এখানে কিছু নাম দেখবো, সেরকম কিছু নয়। সো অরেঞ্জ কালারের জন্য গোল্ড লিচ এন্ড ক্যারটস, অনিয়ন স্কিন, পেঁয়াজের খোসা যেটা, সেটা থেকে কিন্তু ডাই বের করা হয়, ডাই করা হয়। ব্রাউনের জন্য বায়োবেডেন্স রুটস, অর্ক বার্ক, টি যেটা, টি, কফি, অ্যাক্রনস, এটা কিন্তু আমরা ইয়ে করি, খাই যেটা, সেটা দিয়েও কিন্তু ডাই করা যায়। যেমন কফি, কফি প্রজেক্ট একটা আমি তোমাদেরকে করতে বলেছিলাম বোধহয় কয়েকজনকে, তোমাদের হয়তো আগের ব্যাচকে, আমরা কিন্তু করেছিলাম কফি দিয়ে ডাই। ওকে, নেক্সট যদি আমরা দেখি যে পিঙ্কের জন্য বেরিজ, চেরিস, রেড এন্ড পিঙ্ক রোজ, অ্যাভোগাডস, স্কিনস এন্ড সিডস। ব্লুর জন্য আমাদের যে ইন্ডিগো, সেটা তো আমরা জানি। তারপর উড, রেড ক্যাবেজ,
রেড মালবেরিস। আমরা গত ব্যাচের সাথে অনেকগুলো ন্যাচারাল ডাইস বের করছিলাম, যেমন রেড ক্যাবেজ থেকে আমরা ডাইস বের করেছিলাম। তারপর হ্যাঁ, মোটামুটি অনেকগুলো থেকে বের করেছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস আর দ্য সোর্স ফর আওয়ার ন্যাচারাল ডাইস, যদি বলি অ্যাকর্ডিং টু দ্য কালার অ্যান্ড সোর্স। এভাবে রেড, ব্রাউন, গ্রে, ব্ল্যাক, রেড, পার্পল মোটামুটি রয়েছে। সো তোমরা যদি একটু চারপাশে তাকাও তাহলে কিন্তু দেখতে পাবা। তারপর গ্রিন যেমন স্প্যানিশ, যেটা পুঁই শাক, হ্যাঁ, ইয়েলো যেমন গাঁদা ফুল, সানফ্লাওয়ার পেটস এক্সেট্রা, অর্থাৎ যে সোর্স গুলো থেকে সাধারণত এই কালার গুলো আইসোলেট করা যায়। তো এখানে একটা সামারাইজ ভাবে দেওয়া আছে যে কোন প্লান্ট থেকে কি ধরনের ডাইস সাধারণত বের হয় এবং তাদের বটানিক্যাল নেম থেকে, যেমন ডালিয়া থেকে ফ্লাওয়ার অরেঞ্জ কালার বের হয়, ঠিক আছে। এভাবে মোটামুটি ইউক্যালিপটাস যেটা বার্ক থেকে ইয়েলো এন্ড ব্রাউন কালার বের হয়। তবে একটা কথা হচ্ছে লক্ষণীয়, ন্যাচারাল ডাইস গুলোর ম্যাক্সিমামই হচ্ছে ব্রাউন কালার, ইয়েলো বা ব্রাউন কালারের ম্যাক্সিমামই হয়ে থাকে। ওকে, সো সাম ওয়েল নন, আমরা যদি ট্রি দেখি বা ওয়েল নন গাছ দেখি যেটা থেকে আসলে সাধারণত আমরা ডাই পাই, তো সেই ডাইগুলি কিরকম, সেই ডাইগুলি হচ্ছে যেমন মাদার। আমরা মাদার গাছ অনেকেই চিনে থাকি বা মাদারের গাছের নাম শুনেছি। তো যেটার রেড ডাই সাধারণত সেখান থেকে পাই, যে রুটস থেকে, যেটা মূল থেকে, সেটা রুবিয়া টিংটোরাটাম বা ব্লু ইন্ডিগো লিভস থেকে। সো এই যে মাদার গাছ থেকে আমরা পারবো। তারপর জগউড নামে একটা গাছ আছে, সেটা এখানে যে সবচেয়ে প্রচলিত গাছগুলি। তারপরে যদি আমরা দেখি যে আমাদের টুরিয়ান পার্পল, আসলে আমাদের যে শামুক ঝিনুক সেগুলো থেকে পাওয়া হয়, সেগুলো ডাই করার কাজে ব্যবহৃত হয়। ওসেস বা তারপর ক্রনিক্যাল, এরকম কিছু ডেওফাল টল রয়েছে। তারপর ক্রনিক্যাল বলতে যেটা বোঝাচ্ছে, এরকম ইনসেক্টস থেকে আমরা সাধারণত ডাই পেয়ে থাকি, হ্যাঁ, সেই ডাইটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ওকে, সো দিস আর দ্য সোর্স অর কমন সোর্স ফর ক্যাটাচু বা খয়ের। তোমরা নাম শুনে থাকবা, খয়ের প্রচুর ডাইং করা হয়। ইন্ডিগো, ইন্ডিগোর সাথে তো আমরা অনেক আগে থেকে পরিচিত, দিস ইন্ডিগো ডাই। ওকে, সো ন্যাচারাল ডাইস কত ভাগে ভাগ করতে পারি? অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, যেমন লিভস হতে পারে, বার্ক হতে পারে, রুটস হতে পারে, ফ্লাওয়ার, টুইক্স অর পর্নিং, আউটার, অর্থাৎ যে কোনো পর্শন থেকে হতে পারে আমার ন্যাচারাল ডাইটা। নাও প্লান্টস আর প্লান্ট ডাই, প্রথমে তো প্লান্ট থেকে যখন আমরা ডাই গুলো পাবো তখন সেগুলোকে প্লান্ট ডাই বলবো। তাই বলা হচ্ছে যে কি, যে there is a whole variety of the plants which can be used to make plant dye, and different parts of the plants are used to make, for example, leaves, skins, fruit, bark, roots, lichens, etc. সবখান থেকে হয়। Lichens are very small plants which grow on rocks and they are many colors of, দেখো লিচেন, লন লিচেন অনেক প্রকার রয়েছে, এখানে অনেকগুলো নাম দেওয়া রয়েছে প্লান্টের, যেখান থেকে আমরা ডাইটা সাধারণত পেয়ে থাকি। ওকে, অনেকগুলো নাম আমরা আমাদের চারপাশে যেগুলো রয়েছে, যেমন আমি ডাইং করেছিলাম ম্যাঙ্গো সিড কার্নেল থেকে, আমের বিচি থেকে, হ্যাঁ। সো এরকম অনেক রয়েছে। তারপর আমাদের ইউনিভার্সিটিতে বেশ কিছু কাজ হয়েছে, যেমন কলার রস থেকে। এগুলো কিন্তু সবই ন্যাচারাল ডাই। কলার রস এখন আসলে সামনের দিন যত এগোচ্ছে তত সবাই তো মানুষ সাস্টেইনেবল এবং একই সাথে ইকো ফ্রেন্ডলি চাচ্ছে। আমরা যখন সিনথেটিক ডাইটা ইউজ করতেছি, সেই সিনথেটিক ডাইটা কিন্তু তোমার আমার শার্ট যেটা সেটা পড়তেছি, সেটার আলটিমেট যে দায়টা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে শরীরে প্রবেশ করছে বা শরীরে নানা প্রকার রোগ ব্যাধি সৃষ্টি করতেছে। সিনথেটিক যে দায়টা আছে সেটা কিন্তু একটু একটু করে উঠতেছে, আমাদের প্রতি লোমকূপের ভিতর দিয়ে শরীরে ঢুকতেছে। তো এই সমস্ত ঝামেলা বা হেলথ ইস্যুর উপর বেস করে, এবং সেই সাথে যে পরিমাণ আমাদের ইয়েটাকে নষ্ট করে, পানিটাকে নষ্ট করে, অর্থাৎ ওয়েস্ট ওয়াটারটাকে, সেই সবকিছু কনসিডারেশন করে আসলে ন্যাচারাল ডাইটা ইউজ করা হয়। তো ন্যাচারাল ডাইসের এই প্ল্যান্ট গুলো, প্ল্যান্ট বেসড ন্যাচারাল ডাই গুলো দেখলাম। তো আমরা যদি মনে করো এরকম করি যে কলা রস দিয়ে ডাইং করতেছি দিব্যি, তো কলা রসের ইয়ে পড়লে তো ওই কালারের শার্ট পরলে তো আমাদের কোনো সমস্যা নাই, বা গেঞ্জি পরলে সমস্যা নেই, সেটা যদি হেলদি হয়, সেটা যদি ইকো ফ্রেন্ডলি হয়, তাই না? ওকে, নাও আমরা যদি একটু দেখি ইনসেক্টস ডাই, তো ইনসেক্টস থেকে বা পোকামাকড় থেকে যখন ডাই বের করবো তখন সেটাকে ইনসেক্ট, যদিও যদিও সেখানে অ্যানিমেল রাইটস রয়েছে কিছু, তো এটা বাণিজ্যিক ভাবে চাষ করা হয়, সেইখান থেকে আসলে আমাদের ডাইসটা পাওয়া হয়। আমরা ইনসেক্টস ডাইসটা সম্পর্কে বলা হচ্ছে, এক্সাম্পল অফ এন ইনসেক্টস ডাইস ইন কার্মস, কথা বলছে কে?
লোকমান হাকিম কথা বলো না, from the microphone টা অফ করো। Dried bodies of the female insects, তো which are the found in South European and comes ওক গাছে সাধারণত পাওয়া যায়। তো এগুলো থেকেও কিন্তু আমরা কি করতে পারি, ডাই বের করতে, সেটাকে এটা থেকে শুকিয়ে গুঁড়ো করা হয়, সেখান থেকে ডাই পাওয়া যায়, ইনসেক্টস ডাই। অ্যানিমাল ডাই যেগুলো রয়েছে, ইনসেক্টস এবং অ্যানিমালের ভিতরে একটু পার্থক্য আছে। তো অ্যানিমাল ডাইয়ের ক্ষেত্রে যখন আমরা অ্যানিমাল থেকে পাবো, এরকম দেখো যে গুগল পোকা ইত্যাদি থেকে, ক্যারামাইন, ক্লোনিক্যাল, শামুক, ঝিনুক আছে না, তো এগুলো থেকে তোমরা শঙ্খের সাথে বেশ পরিচিত। এই ছবিটাতে দেখো যে ইয়ে থেকে, ঝিনুক থেকে বা শামুক থেকে, বা তাদের যে খোলসটা রয়েছে সেটাকে গুঁড়ো করে কিন্তু এরকম ডাই পাওয়া যায়। এই যে আমরা দেখতেছি যে শঙ্খ দিয়ে ডাইং করা এরকম, ঠিক আছে? ওকে, টাইপস অফ টেক্সটাইল সুইটেবল ফর ন্যাচারাল ডাই, আসলে কোন ধরনের টেক্সটাইল ম্যাটেরিয়ালকে ডাইং করা যাবে ন্যাচারাল ডাই দিয়ে? আলটিমেটলি যেটা হয় যে সকল প্রকার ফাইবারই কম না অল্প বা বেশি যেটাই হোক না কেন, অ্যাফিনিটি বা সাবস্টেটিভিটি দেখায়, কিন্তু ন্যাচারাল ফাইবার গুলো সবচেয়ে বেশি দেখায় ম্যান মেড এর তুলনায়। সো ন্যাচারাল ডাইস ক্যান বি ইউজ মোস্ট অফ দ্য টাইপস ম্যাটেরিয়াল boil their level successes fastness and considerably. Natural fibers are mainly two distinct origin, uh, animal and vegetable. So fiber from animal origin include wool, silk and mohair, alpaca, vicuna যেটাই বলি না কেন, all some which are less known. So natural dyes have strong affinity to the fiber origin especially. দেখো ন্যাচারাল ডাই সাধারণত প্রোটিন ফাইবার যেগুলো রয়েছে আমাদের, যেটা উপরে দেখলাম যে উল, সিল্ক, মহির, আলপাকা, এগুলো সবই কিন্তু উলের জাত। তো সেইখান থেকে আমাদের কি হচ্ছে, বা প্রোটিন ফাইবারের প্রতি আসলে ইয়েটা বেশি দেখাচ্ছে, আকর্ষণটা বেশি দেখাচ্ছে। সো ফাইবার অফ দ্য প্লান্ট অরিজিন ইনক্লুড কটন, ফ্লাক্স অর লিলেন, জুট, হ্যাম্প, এগুলোর প্রতিও দেখায়, কিন্তু সবচেয়ে বেশি দেখায় সেটা হচ্ছে প্রোটিন ফাইবার প্রতি। সো when a blend of the fiber both animal and plant origin is being dyed, a recipe, আমরা যখন ব্লেন্ডস ডাইং শিখবো তখন সেটা জানবো। সো আমরা এখানে তাহলে দেখতে পেলাম যেহেতু ন্যাচারাল ডাইস প্লান্ট অরিজিন হতে পারে, অ্যানিমেল অরিজিন, এবং সেই সাথে ডাইসটা এবং ফাইবারের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমার ইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি একটু আহ, আকর্ষণ বেশি হয় প্রোটিন ফাইবারের ক্ষেত্রে। ওকে, তার মানে এই নয় যে ন্যাচারাল যে সেলুলোজিক ফাইবার গুলি আছে সেগুলো ডাইং করা যাবে না, আমরা কিন্তু সেলুলোজিক ফাইবার গুলোকেও ডাইং করি। ওকে, তো এখন চলে আসবো আমরা বেসিক স্টেপস অফ ন্যাচারাল ডাইং। ন্যাচারাল ডাইং এর বেসিক স্টেপস গুলি কি কি? তো প্রথম ন্যাচারাল ডাইস এর একটা প্রধান সমস্যা হচ্ছে যে ন্যাচারাল ডাইস তো আর রেডিমেড থাকে না। তাহলে রেডিমেড যদি না থাকে তাহলে সেটাকে রেডি করে নিতে হবে। রেডি করলে তো সরাসরি পাবো না, সেটাকে কি রেডি করতে হবে। তো সেজন্য এক্সট্রাকশন অফ দ্য ন্যাচারাল ডাইস, মানে ন্যাচারাল ডাইস বের করে আনা বা প্রিপারেশন করা। তারপরে কি করছি, ডাইং উইথ ন্যাচারাল, তারপর ন্যাচারাল ডাই দিয়ে ডাইং করব, তারপরে আমরা ফিনিশিং করব। বা এখানে আমরা একটা টপিকস দেখতে পাচ্ছি যে মডার্নটিং, তো মডার্নটিং সম্পর্কে আসতেছে আমি পরে। তো প্রথমত হচ্ছে যে এক্সট্রাকশন অফ দা এক্সট্রাকশন মেথড, অর্থাৎ কিভাবে এই ন্যাচারাল ডাইসটাকে আমরা তার ডাইমলিকুল গুলো না ভেঙে, অর্থাৎ তার যে ইনহারেন্ট প্রপার্টিজ আছে সেগুলোকে না ভেঙে আমরা এই ডাইসটাকে কালেক্ট করব ফেব্রিক ডাইং এর জন্য। তো মনে করো তোমাকে ইয়ে দেওয়া হলো, একটা শামুক দেওয়া হলো, বা তোমাকে একটা গাঁদা ফুল দেওয়া হলো, বলো এখান থেকে তুমি ডাই বের করে ডাইং করো, তুমি কিভাবে করবে? সো সেজন্য আমাদের কিছু মেথড লাগে, এক্সট্রাকশন মেথড লাগে, যে মেথডের মাধ্যমে আসলে আমরা ডাইগুলোকে বের করতে পারবো। তো সেজন্য আমাদের কতগুলো মেথড প্রচলিত আছে। তো আমরা প্রথমেই যদি দেখি, একুয়াস এক্সট্রাকশন, এলকালি এক্সট্রাকশন, মাইক্রো ওভেন আল্ট্রাসোনিক এক্সট্রাকশন, ফার্মেন্টেশন, এনজাইমেটিক এক্সট্রাকশন, সলভেন্ট এক্সট্রাকশন, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড এক্সট্রাকশন, এক্সেট্রা। তো আমরা একটু দেখি তাহলে এই এক্সট্রাকশন প্রসেস গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ফার্স্ট অফ অল একুয়াস এক্সট্রাকশন। তো একুয়াস এক্সট্রাকশন মানে কি? পানি দিয়ে এক্সট্রাকশন। তাহলে পানি দিয়ে এক্সট্রাকশনটা কিভাবে হবে? বলা হচ্ছে যে আমরা বুঝতেই পারছি যে কি করব, একুয়াস এক্সট্রাকশন সিম্পলি যদি বলি পানি দিয়ে বয়েল করব। যখন বয়েল করব তখন কি হবে, ওই বস্তুর ভিতরে থাকা কালার পার্টিকেল গুলো কি হবে, পানিতে ছেড়ে যাবে বা পানিতে চলে আসবে। বলা হচ্ছে যে aqueous extraction was traditionally used to extract dyes from plants and other materials. So in this method, the dye containing material is first broken into small pieces and powder, and improved extension efficiency. Okay, so আমরা কি করব, প্রথমে পানিতে সোক করব, সোক করে সেটাকে বয়েল করব। বয়েল করার ফলে সেখান থেকে আমাদের কিছু কালার চলে আসবে, সেটাকে আমরা বলতেছি একুয়াস এক্সট্রাকশন। অর্থাৎ পানি দিয়ে সাধারণ নরমাল বয়েলিং এর মাধ্যমে যখন আমরা ডাইসটাকে কি করব, কালেক্ট করব, তখন সেটাকে আমরা বলছি। বলা হচ্ছে যেমন কি, উইথ দ্য ওয়াটার এন্ড আর্থেন এন্ড উডেন অর মেটাল ভেসেল, একটা নিয়ে সেখানে আমরা নরমালি বয়েল করব।
ওকে, এটা হলো প্রাচীনতম পদ্ধতি বা এই পদ্ধতিতে আমরা সাধারণত নরমাল কাজের জন্য বা নরমালি এটা এতটা সফিস্টিকেটেড নয়, তখন আমরা ডাইংটা করে থাকি বা ডাইট এক্সট্রাকশন করে থাকি। ওকে, সো নেক্সট আমরা যদি দেখি আমাদের কি মেথড রয়েছে, এলকালি আর অ্যাসিড এক্সট্রাকশন মেথড। যখন আমাদের এই ডাইস কালেকশনটা বা ডাইস এক্সট্রাকশনটা অ্যাসিড বা অ্যালকালির উপর বেস করে হয়, তখন সেটাকে আমরা সেটা বলবো অ্যাসিড বা অ্যালকালি এক্সট্রাকশন বলবো। বলা হচ্ছে as many dyes are from in the form of the glycosides and these are extracted dilute acidic or alkaline condition. This addition of acidic or alkaline facility hydrolysis of glycosides resulting in better extraction of higher yield. দেখো, তোমরা যদি বলো যে বয়েল দিয়ে হবে না কেন, হ্যাঁ বয়েল দিয়ে হবে। তো মাঝে মাঝে প্লান্টের উপর বেস করে, প্লান্টের ফিনোমিনা বা কেমিক্যাল প্রপার্টিজ উপর বেস করে আমরা সাধারণত কোনটা দিয়ে এক্সট্রাকশন করা হবে, অর্থাৎ যেটা দিয়ে আমরা ম্যাক্সিমাম পাবো সেটা দিয়ে এক্সট্রাকশন করব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্লান্ট উপর বেস করে মাঝে মাঝে অ্যাসিড অথবা অ্যালকালি হাইড্রোলাইসিস করে থাকি। তো কি করা হয়, আমরা যখন যেরকম পানিতে ট্রিটমেন্ট করি সেরকম হচ্ছে যে আমরা অ্যাসিড অথবা অ্যালকালিতে ট্রিটমেন্ট করব। মনে করো বাজার থেকে কি করলা তুমি, এক চা পাতা নিয়ে আসলা, চা পাতা নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলা, তার মানে কি সেখান থেকে কালারটা বেরোচ্ছে অ্যাজ লাইগেস। সো দিস অ্যাসিড এক্সট্রাকশন। নাও আল্ট্রাসনিক এন্ড মাইক্রো ওভেন এক্সট্রাকশন। দেখো, যুগে যুগে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমাদের সভ্যতাও এভাবেই পরিবর্তিত হয়েছে। তো আস্তে আস্তে কি মানুষ ফার্দার আরো বেটার চাইবে, তো সেজন্য ইনকর্পোরেট করা হলো কি কি, যে আল্ট্রাসনিক এন্ড মাইক্রোওয়েভ এক্সট্রাকশন। কিরকম, যে আল্ট্রাসাউন্ড এবং মাইক্রোওয়েভ যখন একসাথে কাজ করে আমরা ডাই এক্সট্রাকশন করছি, তখন সেটাকে বলছি কিভাবে, যে দিস আর অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ এন্ড আল্ট্রাসাউন্ড অ্যাসিস্টেড এক্সট্রাকশন প্রসেস হোয়ার এক্সট্রাকশন এফিসিয়েন্সি ইজ ইনক্রিজ বাই দ্য ইউজ অফ দ্য আল্ট্রাসাউন্ড অর মাইক্রোওয়েভস। দেখো, আল্ট্রাসাউন্ড বা মাইক্রোওয়েভসটা কি করছে, ওয়েভ দিচ্ছে। তো ওয়েভ দিলে যখন এই ওয়েভটা সেই পার্টিকেল গুলোতে কি যে আঘাত করতেছে ডাইস মলিকুলের, তো যে বস্তুটা ন্যাচারাল সাবস্টেন্সটা থেকে বের করবো সেই ন্যাচারাল সাবস্টেন্সটাতে, তো তখন সেখান থেকে কি ডাইসটা বের হয়ে যাচ্ছে। ওকে, আমরা যদি দেখি যে কি, and plants and treated in the bubbles and in liquid, so when this happen cavity collapse বা burst creating। আমরা এখানে একটু দেখি, দেখো যে আমরা একই সাথে মাইক্রোওয়েভ এবং আল্ট্রাসাউন্ড যখন ইউজ করছি, তখন এখানে টেম্পারেচার সবকিছু কন্ট্রোল করা যাচ্ছে মাইক্রো ওভেনের কারণে, এবং এখানে যে পাতাগুলো রয়েছে মনে করো, সেখানে কি হচ্ছে, মাইক্রোওয়েভ কি করছে, এরকম আল্ট্রাসাউন্ড কি করছে, মনে করো একটা স্প্রিং এর মাথায় টেনে ছেড়ে দিলে কি, একটা স্টিলে লাগলে কি ঝনঝন ঝনঝন করবে। তো আল্ট্রাসাউন্ডটা হচ্ছে কি এরকম, আল্ট্রাসাউন্ড যখন প্রবাহিত হবে তখন এর ভিতরে অবস্থিত ডাইমলিকুল গুলো কি নড়ে যাবে। হুম, নড়ে গেলে তখন কি, এটা একই সাথে হিট হচ্ছে, হিটের ভ্যাপার হয়ে এদিকে কনডেন্স হয়ে ওয়েস্ট ওয়াটারটা চলে যাবে, এবং এখানে যে ডাইসটা রয়েছে সেটা কালেক্ট করতে হবে। সো এটা ছিল আল্ট্রাসাউন্ড এবং মাইক্রোওয়েভ অ্যাসিস্টেড। এরপরে যদি আমরা চলে যাই যে ফার্মেন্টেশন বা গাজন যে প্রক্রিয়াটা আমাদের প্রাকৃতিক পরিবেশে, যেমন আমরা পাট পচাই, বলা হচ্ছে যে ফার্মেন্টেশন ইন দিস মেথড অফ এক্সট্রাকশন ইউজেস দ্য এনজাইম প্রোডিউসেস বাই দ্য মাইক্রোঅর্গানিজম প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার or this present in natural resources assisting the extraction process। তো আমাদের পাট পচে কিভাবে, পাটে কিছু মাইক্রো অর্গানিজম সৃষ্টি হয়, কিছু ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যেটা কি পাটের যে লিগনিন গুলি রয়েছে সেগুলোকে রিমুভ করে, তো পাট পচাতে সাহায্য করে। তাই তো, যে পাটের আঁশগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে কি লিগনিন দিয়ে। তো যখন এইরকম আমরা কি করছি, এনজাইমেটিক ট্রিটমেন্ট করছি, তখন সেখানকার ইলিগনিন গুলো চলে যাচ্ছে। তো ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতির মাধ্যমে এনজাইম দিয়ে যখন আমরা ডাইটাকে এক্সট্রাকশন করতেছি, তখন সেটাকে আমরা এনজাইমেটিক এক্সট্রাকশন বলছি। বলা হচ্ছে যে in this method extraction use the enzyme produces by the microorganism present in the atmosphere or those present in natural resources assisting the extraction process. So indigo extraction is the most common example for the type of extraction. Firstly, harvested indigo leaves and twigs are soaked in a warm water, এভাবে আগে করা হতো ইন্ডিগো থেকে। সো ফার্মেন্টেশন সেট এন্ড কালারলেস ইন্ডিগো কন্টেনিং। দেখো, এক একটা ডাইসের এক এক রকম ফার্মেন্টেশন সিস্টেম রয়েছে। সো এটার ক্ষেত্রে ইন্ডিগো থেকে আমরা বের করতে পারি। শুধু ইন্ডিগো কেন, আরো অনেকগুলো ডাইসের সোর্স থেকে আমরা ডাইস বের করতে পারি ফার্মেন্টেশন প্রক্রিয়া। মনে রাখতে হবে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা হচ্ছে গাজন প্রক্রিয়া বা
বা পচানো বলতে পারি বা এই ধরনের। ওকে, এরপরে এনজাইমেটিক, সরাসরি এনজাইম ইউজ করে যখন আমরা কি করছি, আমরা যেমন বায়ো পলিশিং পড়েছি বা এনজাইমেটিক স্কাউরিং ব্লিচিং পড়েছি, ঠিক সেখানে এনজাইমেটিক এক্সট্রাকশনটা হচ্ছে যখন আমরা এই ধরনের কি করছি, এনজাইম ইউজ করে কি করছি, ডাইটাকে এক্সট্রাকশন করছি, তখন সেটাকে আমরা এনজাইমেটিক এক্সট্রাকশন বলছি। এছাড়াও রয়েছে আমাদের সলভেন্ট এক্সট্রাকশন। সলভেন্ট এক্সট্রাকশনটা, সলভেন্ট গুলো কিরকম, সলভেন্ট গুলো বিভিন্ন প্রকার সলভেন্ট হতে পারে, যেমন আমরা সাধারণত ল্যাবে ইউজ করে থাকি কি, মিথানল, ইথানল, পেট্রোলিয়াম, হ্যাঁ। তো সলভেন্ট এক্সট্রাকশনের সুবিধাটা হচ্ছে, তোমরা যদি এরকমটা করো বাসায়, লাল শাক শুকিয়ে সেটাকে যদি মিথানল বা ইথানলে ডুবিয়ে রাখো, তো এখানে দেখবা এই যে তোমাদের ইউআর, এখানে এখানে একটা কালার দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এরকম একটা কালার, সবুজ বর্ণের কালার সৃষ্টি হবে, একটা ডার্ক লাইট সবুজ, মানে চকচক, কি বলবো, ইলুমিনেট করে এরকম একটা কালারের সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে, যে আমরা জানি এই যে মিথানল, ইথানল বা এগুলোর বয়লিং টেম্পারেচার কম, এবং 50 56 বা 60 এর ভিতরে, তখন আমরা কি করছি, মনে করো প্রথমে লাল শাকটাকে মিথানল বা ইথানলে চুবিয়ে রাখলা, চুবিয়ে রাখার পর কি হলো, ডাইসটা ইথানল বা মিথানলে চলে গেল, তারপর কি করছো তুমি, হিট করতেছো, হিট করলে কি হচ্ছে, ইথানলটা বয়েল হয়ে চলে যাচ্ছে, ডাইসটা নিচে পড়ে থাকছে, তারপর সেই ডাইসটাকে তুমি সহজেই কালেক্ট করতে পারছো। সো এটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন, যখন আমরা কোন সলভেন্টের মাধ্যমে ডাইসটাকে এক্সট্রাকশন করি, তখন সেটাকে সলভেন্ট এক্সট্রাকশন বলছি। তো এই ছিল আমাদের কিছু এক্সট্রাকশন মেথড বা কিছু এক্সট্রাকশন প্রসেস। আরো কিছু রয়েছে যেটা হাইলি সফিস্টিকেটেড এবং অ্যাডভান্স লেভেলে করা হয়ে থাকে, যেমন সুপারক্রিটিক্যাল ফ্লুইড এক্সট্রাকশন, যখন কোনো গ্যাসকে কম্প্রেসড করা হয়, কম্প্রেসড করে যখন সেই সুপারক্রিটিক্যাল ফ্লুইড, অর্থাৎ সেটা না গ্যাস না লিকুইড, এমন একটা কন্ডিশনে সেটা দিয়ে যখন ডাইস এক্সট্রাকশন করব, সেটাকে সুপারক্রিটিক্যাল ফ্লুইড এক্সট্রাকশন বলছি। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, সুপারক্রিটিক্যাল ফ্লুইড এক্সট্রাকশন, যে কেক ফর্ম, এখানে কি আমরা হেক্সেন দিচ্ছি, তারপর সেটা কি মেল এন্ড ফ্রি মেলিং, এখানে স্টিম দিলে সেটা ভাপার হয়ে চলে যাচ্ছে, তখন এখানে শুধু ডাইসটা থাকছে অ্যাজ লাইক। তো এই ছিল আমাদের এক্সট্রাকশন মেথড। তো এক্সট্রাকশন মেথডের আমরা কি কি দেখলাম, যদি আমরা বলি যে ওয়াটার দেখলাম, এলকালি দেখলাম, এনজাইমেটিক দেখলাম, ফার্মেন্টেশন দেখলাম, আল্ট্রাসাউন্ড দেখলাম, হ্যাঁ। ওকে, মনে করলাম এবার কোনো না কোনো মাধ্যমে আমরা কি করেছি, ডাইটাকে এক্সট্রাকশন করলাম। এবার এক্সট্রাকশন করার পর বাংলাদেশের ক্ষেত্রে বা বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যে লিকুইড পার্সেন্টেজটা বা লিকুইডটা দিয়ে আমরা সাধারণত ডাইং করে থাকি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা এমনি নর্মাল সিনথেটিক ডাইং করে থাকি, তখন কত গ্রাম পার লিটারে কতটুকু ডাই দিচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি বা মেপে দেই, কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা ডাই এক্সট্রাকশন করব কোনো প্লান্ট বা কোনো ম্যাটেরিয়াল থেকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যায়, কারণ আমরা বুঝতে পারি না যে সেই লিকুইডে কতটুকু ডাই আছে বা কতটুকু ডাই আমরা দিচ্ছি। মনে করো কলা রস দিয়ে ডাইং করবো, তাই কলা রসে কতগুলো ডাই পার্টিকেল আছে, দিস ইজ আমরা জানি না। তো সেই ক্ষেত্রে শেডের যে প্রবলেমগুলি, সেই সমস্যাগুলি হয়। তো সেজন্য আমাদের যেটা প্রয়োজন, আমরা যদি সেটাকে পাউডারের মতো পাই, গুঁড়া হিসেবে পাই, ড্রাই হিসেবে পাই, তাহলে আমরা কি সহজেই সেটাকে আবার মেপে মেপে সিনথেটিক ডাইসের মতো ইউজ করতে পারবো। তো সেজন্য আমাদের কিছু শুকানোর পদ্ধতি রয়েছে, সেটাকে বলছে স্প্রে ড্রাইং, ড্রাইং আন্ডার ভ্যাকুয়াম, তারপরে বলা হচ্ছে যে ফ্রিজ ড্রাইং। তো ফ্রিজ ড্রাইং, ওকে, তো আমরা যদি একটু দেখি, তাহলে দেখো একটু আগে গেছে। তো স্প্রে ড্রাইং, তো এখানে আমরা একটু আলোচনা করব স্প্রে ড্রাইংটা কি। দিস ইজ দ্য সিম্পল ফিগার ফর স্প্রে ড্রাইং। তো হিটেড এয়ার থাকছে, এখানে নজলস থাকছে, তো এই দিক দিয়ে কি হচ্ছে, আমার সলিউশনটা বা আরেকটা যেটা লিকুইড বের করেছি সেটা এখানে নজল দিয়ে এখানে আমি স্প্রে করছি চেম্বার দিয়ে, এবং একই সাথে হট এয়ার চেম্বার দিয়ে স্প্রে করছি। তো যার কারণে কি হচ্ছে, হট এয়ারে বা ওয়ার্ম এয়ারে আমার কি হচ্ছে, যে ডাই পার্টিকেলটা শুকিয়ে যাচ্ছে, হুম, এবং লিকুইডটা আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে ওয়ার্ম ওয়াটার দিয়ে যখন হচ্ছে, তখন ডাই পার্টিকেল গুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবং বাতাস দেওয়া হচ্ছে ফ্লুইড বেড, এবং ফ্লুইড একদিকে আলাদা হয়ে যাচ্ছে, পাউডার একদিকে আলাদা হয়ে যাচ্ছে। তো এটা স্প্রে ড্রাইং। আরো যে দুটো রয়েছে আমাদের, সে দুটো রয়েছে কি, ড্রাইং আন্ডার ভ্যাকুয়াম এন্ড ফ্রিজ ড্রাইং। ফ্রিজ ড্রাইংটা সাধারণত যারা ফুড টেকনোলজিতে পড়ে এরা ভালো জানে, যে ফ্রিজ ড্রাইংটা হচ্ছে কোন একটা বস্তু
সেরকমই থাকবে কিন্তু তার ভিতরে কোনো পানি থাকবে না। সেটাকে মনে করো একটা আইসক্রিম। আইসক্রিমটা যদি পানি শূন্য হয় কিন্তু অক্ষত অবস্থায় থাকে অর্থাৎ তার কোনো তাহলে সেটা কি একবারে ড্রাই অর্থাৎ মাটির ঢেল যেরকম বা ঢিলা সেটার ভিতরেও কিন্তু ময়েশ্চার থাকে। বিষয়টা হচ্ছে ফ্রিজ ড্রাইং টা এরকম যে সবই ঠিক থাকবে কিন্তু সেখানে কোনো ময়েশ্চার থাকছে না। সেটাকে আমরা ফ্রিজ ড্রাইং বলছি। আন্ডার ভ্যাকুয়াম ড্রাইং টা কিরকম যে সেখান থেকে সমস্ত বাতাস বের করে নিব বা শুষে নিব তো সাথে জলীয় বাষ্পগুলো চলে যাবে। মনে করো কোন একটা বেলুনে যেরকম তুমি হাওয়া দিতে পারো সেই বেলুনটা থেকে কিন্তু সেই পরিমাণ হাওয়াটা কিন্তু টেনেও বের করে নিতে পারো। হুম? তো এই যে ভ্যাকুয়াম যখন এরকম ভ্যাকুয়াম করে দিচ্ছ তখন তার ভিতরে কি হচ্ছে? এটা আপনা আপনি শুকিয়ে যাচ্ছে কারণ সেখান থেকে জলীয় বাষ্পটা বের হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের ড্রাইং। মূলত ড্রাইং করে আসলে গুঁড়া করব এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু এখন পর্যন্ত মেক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে তো বটেই মেক্সিমাম ক্ষেত্রে আমরা লিকুইডটা ইউজ করে থাকি। তখন আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে কতটুকু পানিতে কতটুকু ডাইস ম্যাটেরিয়াল আমরা দিয়েছি যেখান থেকে এক্সট্রাকশন করেছি। মনে করো ১ লিটার পানিতে ১০ মিলিগ্রাম চায়ের চা পাতা দিয়েছি বা এটা হিসেবে তখন রেশি করা হয়। কিন্তু আল্টিমেট যেটা হয় যে এখানে সেই রেশিওটা আসলে ঠিক থাকে না। ওকে। এরপরে চলে আসবো ডাইং এর ক্ষেত্রে। তো ডাইংটাও কিন্তু নরমাল ডাইং এর মতোই। কিন্তু এখানে একটু সমস্যা আছে যেটা হচ্ছে যে ন্যাচারাল ডাইস গুলো সাধারণত ল অ্যাফিনিটি দেখায় আমার ইয়ের প্রতি, ফাইবারের প্রতি। সেই জন্য আমাদের ফাইবারের অ্যাফিনিটিটা বাড়ানোর জন্য আমরা একটা শব্দ এখানে ইউজ করছি যেটার নাম হচ্ছে মডার্নস। আমরা এই মডার্নস গুলো ইউজ করে থাকি। তো এই মডার্নস গুলো কি? এগুলো সাধারণত এক একটা কমপ্লেক্স। তো ছোটবেলায় তোমরা ইয়ে নিয়ে খেলা করেছো না? মাথায় ওই যে যারা গ্রামে ওই যে এক প্রকার ফল ছুটে দিতা যেই ফলের আসলে মাথার চুলে আটকে যেত এজ লাইক হুম? তো মডার্নটা হচ্ছে আমার সেরকম শেখ জিনিস যে মডার্নটা কি করছে একটা কমপ্লেক্স ফরমেশন করবে কিরকম কমপ্লেক্স ফরমেশন করবে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে কিরকম কমপ্লেক্স ফরমেশন করবে মনে করো এটা একটা ফেব্রিক এখানে কি হচ্ছে এই কমপ্লেক্সটা এক প্রান্ত লাগানো আছে এই কমপ্লেক্সটার আরেক প্রান্ত কি হচ্ছে ডাইসে লাগবে অর্থাৎ এই ডাইসটা সরাসরি কি হচ্ছে ফাইবারের গায়ে লাগতে চায় না কিন্তু সেই মনে করো কি দুটো ফেব্রিক একসাথে জোড়া লাগাবো তো ফেব্রিক গুলো তো আর এমনি এমনি লাগবে না হয় সুইং করতে হবে না আঠা লাগাতে হবে তো যখন আঠা লাগাচ্ছি তখন কি দুটোই একসাথে লাগছে তো এই আঠাটাকেই বলা হচ্ছে মডার্ন সো ন্যাচারাল ডাইস গুলো যেহেতু ল অফ ইয়ে শো করে সেই হিসেবে সেই এফিনিটিটাকে বাড়ানোর জন্য আমরা সাধারণত যে সমস্ত মেটাল কমপ্লেক্স ইউজ করি সেটাকে আমরা বলতেছি মডার্নস ওকে বলা হচ্ছে যে ফিউ ন্যাচারাল ডাইসের কালার ফাস্টনেস ল অফ কালার ফাস্টনেস হ্যাঁ এটা একটা বিষয় যে আমাদের যেহেতু ডাইস গুলো কম বার্নিং হয় ফাইবারের সাথে সেই ক্ষেত্রে সেখানে ধোয়ার ফলে কি কালারটা সহজেই উঠে যেতে পারে তো এটা একটা অনেক বড় সমস্যা ন্যাচারাল ডাইসের তো এগুলো সমাধানের জন্য যেমন মডার্নটিং আমরা করছি তো আমরা কি করছি মডার্নস আর দ্য সাবস্টেন্স which are used to fix the dye to the fiber then also improve the taken quality of the fabric and help improve the color fastness to light. So term derived modern to bite or something natural indigo for example fix 8 modern ultimate কি হচ্ছে এটা একটা ফেব্রিক যখন আমরা মডার্ন দিচ্ছি তখন এর উপরে কমপ্লেক্স তৈরি করছি এক প্রান্ত ফেব্রিকের সাথে থাকছে যখন ডাই দিচ্ছি তখন ডাইয়ের প্রান্ত আরেকটা সাথে থাকছে তাহলে তখন কি ডাইটা ফেব্রিকে লেগে গেল হুম বা আটকে গেল সেটাকে আমরা বলছি মডার্ন তো মডার্ন কারা হতে পারে যেমন সিনথেটিক মডার্নের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে মেটালিক মডার্ন অ্যালুমিনিয়াম আয়রন কপার টিন ক্রোমিয়াম অয়েল মডার্ন টেনিনস অ্যান্টেনিক অ্যাসিড এক্সেট্রা অনেক কিছু হতে পারে তেমনি ন্যাচারাল মডার্নও রয়েছে ন্যাচারাল মডার্ন বোধহয় আমি এখানে দেইনি ন্যাচারাল মডার্নের ভিতরে যেমন রয়েছে ট্যানিন যেটা হ্যাঁ আমলকিতে থাকে বা ট্যানিন তারপরে রয়েছে টামারিন যেটা তেঁতুলের বিচি তারপরে রয়েছে আমরা যে ডালিম খাই ডালিমের খোসা এই যে এগুলো হচ্ছে ন্যাচারাল মডার্ন একই সাথে এগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে টিন কপার অ্যালুমিনিয়াম সিনথেটিক মডার্ন ওকে তো এখন ডাইং এ যাব তো ডাইং এ গেলে আমরা সাধারণত ন্যাচারাল ডাইংস এর ক্ষেত্রে যেহেতু কম অ্যাফিনিটি মডার্নটিং করে নেই তো মডার্নটিংটা কি মডার্নটিংটা হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের যে মডার্ন সাবস্টেন্স গুলো সেটা টিন বা যে কোনো কিছুই হতে পারে ফেব্রিকের গায়ে লাগাবো সেটাকে মডার্নটিং হতে পারে নরমালি আমরা কি করি পানির সাথে বয়েল করি অর্থাৎ মডার্ন গুলো পানিতে গুলিয়ে ফেব্রিকটাকে বয়েল করি তাহলে সেই মডার্ন গুলো ফেব্রিকের সাথে কমপ্লেক্স সৃষ্টি করে
তো এখানে তিনটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে প্রি মডার্নিং, পোস্ট মডার্নিং এবং মেটা মডার্নিং আর সিমুলটেনিয়াস মডার্নিং। তো আমরা যদি দেখি যে প্রি মডার্নিংটা কি, যেটা পূর্বে করা হবে, অর্থাৎ ডাইং এর পূর্বে প্রথমে ফেব্রিকটা স্কাউরিং ব্লিচিং করে সেই ফেব্রিকটাকে আমরা কি করছি, ওই যে মনে করো টিন বা এলাম বা কপার দিয়ে কি করছি, ট্রিটমেন্ট করছি বা বয়েল করছি বা ঘোরাচ্ছি, সেটাকে প্রি মডার্নিং বলছে। পোস্ট মডার্নিং মানে আফটার ডাইং এর পর। আর মেটা মডার্নিং আর সিমুলটেনিয়াস মডার্নিং মানে হচ্ছে একই সাথে যখন ডাইং করছি সেই ডাইসের সাথে আমরা মডার্নিং এজেন্ট দিচ্ছি বা কপার, অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে দিচ্ছি। তো এই তিন ধরনের মডার্নিং সাধারণত প্রি মডার্নিং করে ডাইং করা হয়, তারপরে যদি আরো খারাপ হয় সেই ক্ষেত্রে পোস্ট মডার্নিং করা হয়ে থাকে। তো এখানে অনেকগুলো ইয়ের নাম রয়েছে ন্যাচারাল ডাইস এর জন্য, সেটার পার্সপেক্টিভস এ কি মডার্ন দিতে হবে বা কোন মডার্নটা ভালো কাজ করে সেটার একটা টেবিল এখানে সিম্পলি দেওয়া হয়েছে। তো এবার চলে যাব ডাইং এ। তাহলে ডাইং এর ক্ষেত্রে আমরা কি করছি, যখন আমরা ইয়ে করতে পারছি, লিকুইড থেকে ড্রাই করতে পারছি, তখন তো আমরা শেড পার্সেন্টেজ বের করে নিব। কিন্তু যখন শেড পার্সেন্টেজ বের করতে পারছি না, তখন লিকুইডে কি পরিমাণ আছে সেটার উপর বেস করি আমরা সাধারণত ডাইংটা করব। তো প্রসিডিউরটা কি, প্রসিডিউর নরমাল, আমরা যেভাবে রিয়েক্টিভ ডাইং করে থাকি পিস ফেব্রিকের ক্ষেত্রে সেভাবেই করব। যে অ্যাপ্লিকেশন অফ দ্য ডাই, মেথডস অফ দ্য ডাইং, 60 ডিগ্রিতে 100 বা 70 বা 78 ডিগ্রি। দেখো টেম্পারেচারটা এখানে বিভিন্ন ফাইবার, বিভিন্ন ডাইসের ক্ষেত্রে বিভিন্ন রকম টেম্পারেচার ইফেক্টিভ হয়ে থাকে। যেমন কলার রেশোর ক্ষেত্রে সাধারণত 100 বা বয়েল ডিগ্রি টেম্পারেচারে ভালো হয়ে থাকে। ওকে, সো এই ছিল ডাইং। তেমনই একটা ডাইং হচ্ছে ভ্যাট ডাইং, তারপর হচ্ছে বাটিক ডাইং, তারপর হচ্ছে টাই ডাইং। এগুলো সাধারণত করা হয়ে থাকে। ভ্যাট সম্পর্কে তো আমরা জানি যে ইন্ডিগো থেকে করা হয়, আগে সেটাকে একটা পাত্রে নিয়ে পচানো হয়, ভ্যাটিং করা হয়, তোমরা জানো সেইটা ইনসলিবল থেকে সলিবল হয়, আবার সেটা ডাইং করার পর ইনসলিবল করে দেওয়া হয়। তো এরপরে যেটা রয়েছে আমাদের বাটিক ডাইং এবং সাথে রয়েছে এগুলোর সাথে বোধহয় তোমরা একটু পরিচিত টাই ডাইং। তো বাটিক ডাইং এবং টাই ডাইংটা সম্পর্কে একটু আলোচনা করব। তো ভ্যাট ডাইং একটা আমরা জানি, যেহেতু ভ্যাট ডাই পড়েছি। বাটিক ডাইংটা হচ্ছে ভ্যাট, তার আগে যদি বলি যে টাই ডাইংটা হচ্ছে, টাই মানে কি বাঁধা, তাই না? তো আমাদের এই ধরনের বিছানার চাদর, গেঞ্জি, শার্ট অনেক কিছুই পরে থাকে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি, যে ছবিগুলো কি শক্ত করে বাঁধা আছে। তো সেই শক্ত করে বাঁধার পর ফেব্রিকটাকে যখন কালারে চুবানো হয়, তখন যে বাধাগুলো শক্ত করে, সেগুলোর ভিতরে কিন্তু ডাই এতটা প্রবেশ করতে পারে না যতটা খোলা জায়গাগুলোতে করে। যার কারণে কিন্তু সমগ্র ফেব্রিকে যে জায়গাগুলো বাধা আছে সেখানে কম ডাই, আর যেগুলো বাধা নেই সেখানে বেশি ডাই প্রবেশ করে, যার কারণে কিন্তু একটা ভেরিয়েশন সৃষ্টি হয়। তখন সেটাকে আমরা বলতেছি টাই ডাই, অর্থাৎ বেঁধে যেটা ডাইং করা হয়। তোমরা বাসায় চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। বাটিক ডাইং কোনটা? বাটিক ডাইংটা হচ্ছে যে দেখো একটা মাছের ছবি এখানে। একটা বিশেষত্ব হচ্ছে যে যে জায়গাগুলোতে, সে জায়গাগুলোতে কিন্তু ডাই লাগে নাই। তো এখন এই বাটিক ডাইং এর ক্ষেত্রে এরকম সল্ট দেওয়া হয় বা এরকম এজেন্ট দেওয়া হয় যেটা দিলে আর ডাই লাগবে না বা যেটাতে ডাই ধরবে না। তো এরকম কোন সাবস্টেন্স দিয়ে তখন কি এটার উপরে, ফেব্রিকটার উপরে প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দেওয়ার পর ডাইং করা হয়। তাহলে ডাইং করলে কি হবে, যে যে জায়গাগুলোতে মাছের ছবিটা, অর্থাৎ মাছের ছবিটা দেওয়া আছে, অর্থাৎ ডাই ধরবে না এমন সাবস্টেন্স দেওয়া আছে, সেগুলো ক্ষেত্রে কি সেগুলো দিয়ে আগে প্রিন্ট করে নিতে হবে, তারপর ডাইং করতে হবে। তাহলে সেই জায়গাগুলোতে কি ডাই ধরবে না। ডাই না ধরলে তাহলে কি সেখানে একটা ইমেজ ফুটে উঠলো বা কোনো একটা ডিজাইন সৃষ্টি হলো, সেটাকে সাধারণত বাটিক ডাইং বলা হয়ে থাকে। আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা এখন যদি একটু দেখি যে অ্যাডভান্টেজ অফ দ্য ন্যাচারাল ডাইস, আমরা জানি কি কি অ্যাডভান্টেজ রয়েছে। যে এটা প্রথমত ইকো ফ্রেন্ডলি, হ্যাঁ, মানুষের কোনো ক্ষতি করবে না, পরিবেশের কোনো ক্ষতি করবে না, সহজে আইসোলেশন করা যায়, এটাই কিন্তু সবচেয়ে বড় দিক। অর্থাৎ যে ইকো, আমাদের যে সাস্টেইনেবল গোল, আমাদের যে ইকো ফ্রেন্ডলি গোল, সেটা ফুলফিল করছে কিন্তু ন্যাচারাল ডাই। সমস্যাটা কি? দেখো এখানে অনেকগুলো ইয়ে রয়েছে, যে অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু এগুলো একটু দেখে নিব। আমরা জানি অ্যাডভান্টেজ গুলো ন্যাচারাল ডাইসের, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ গুলো কি বা লিমিটেশন গুলো কি, সেগুলো একটু আলোচনা করা দরকার। যে কেন এখন পর্যন্ত এই সিনথেটিক ডাইটা আসছে না, বা সরি, ন্যাচারাল ডাইটা সিনথেটিক ডাইসের মতো পপুলার হচ্ছে না। প্রথমত আমরা যেটা দেখলাম যে এটাকে আসলে লিকুইড থেকে সলিড বা ড্রাই বা পাউডার করাটা ভেরি ডিফিকাল্ট, বা এই যখন পাউডার করতে যাব তখন নানা কারণে
টেম্পারেচার কম বেশি বা ইত্যাদির কারণে যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু সেটা আর তার ডাই হিসেবে কাজ করতে পারবে না। এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত যে যখন আমরা যদি শুকনো করতে না পারি সেই ক্ষেত্রে কি আমরা কতটুকু ডাইস পার্সেন্টেজ বের করতে পারবো না, তাই না? তৃতীয়ত যেটা হচ্ছে যে আমরা একই শেড যে বারবার প্রডিউস করব বা তৈরি করব সেটা কিন্তু হচ্ছে না। কারণটা কি? মনে করো একটা কলার গাছের সাগর কলার গাছ, সেখান থেকে একরকম রস দিয়েছে, আবার অন্য জায়গার সাগর কলার গাছ বা অন্য কলার গাছ সেখান থেকে অন্য প্রকার রস দিয়েছে। তা দুই রসে যখন ডাইং করা হবে তখন এই যে ডাইং এর পার্থক্য দেখা দিচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে সমস্যা, এবং একই সাথে যে ডাইভার্সিফিকেশনটা সম্ভব নয় ন্যাচারাল ডাইস এর ক্ষেত্রে। ডাইভার্সিফিকেশনটা কি? যে বলা হচ্ছে যখন আমরা ডাইভার্সিফাইড করতে চাইবো, অর্থাৎ ভিন্ন ভিন্ন কালার উৎপাদন করতে চাইবো, যখন ন্যাচারাল ডাইস কালারই হয় না, পাউডারই হয় না, সেখানে সেটা কিভাবে ডাইং হবে বা ভ্যারাইটি তৈরি করব, আমরা শেড তৈরি করব। এই যে এগুলো ছিল সমস্যা। 1 মিনিটের মধ্যে কেটে যাবে, আবার জয়েন করবা কেটে গেলে। সো these are the natural dyes with advantage and disadvantage. তো আমরা অবশ্যই আশা করব ন্যাচারাল ডাইসের অবশ্যই অ্যাডভান্টেজ গুলি বেশি আছে, এছাড়াও যে সমস্ত ডিসঅ্যাডভান্টেজ গুলি আছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার যে জবা ফুল শুকানো, হ্যাঁ, সেখান থেকে লাল কালার বেরোচ্ছে। লাল শাক থেকেও কিন্তু লাল কালার বেরোয়, কিন্তু লাল ডাইং হয় না। তোমরা চেষ্টা করে দেখবা, গ্রিন ডাই বা ব্রাউন ডাই হয়ে যাবে, সেখানে ডাইং প্রোডাক্ট রয়েছে। সো